নিজের সুখ স্বাচ্ছন্দ্য জীবন যৌবন আমি আমি সব জ্বলন চলে গিয়ে সুখের সংসার গড়েছি। সংসার যদি স্বর্গ হয় তবে সেই স্বর্গ হতে বিদায় দাদা, সেই স্বর্গ হতে বিদায়। দাদা, আমার ভাঙ্গা আকাশে বিচ্ছেদের ছায়া নেমে এসেছে দাদা, আর তোমার মাথায় পড়েছে মানুষ নয়, মানুষ নয়, ওরা শুধু টাকাই চেনে, মানুষ চেনে না গো। দুঃখিতা, দুঃখিতা। পারছি না ওরে বোন আছে, আমি যে কি বলছি, আমি যে কিছুই বুঝতে পারছি না, আমি যে কিছুই বুঝতে পারছি না। দাদা, আমার জীবনের ভাগ্য আকাশে নেমেছে বিচ্ছেদের ছায়া, আর তোমার মাথায় পড়েছে বজ্রাঘাত। দাদা, দাদা না, ও দাদা, ওরা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দাদা। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ধরা পড়েছে কাল বেঁধে এই রোগ, এই বেদির বিষ নাকি বাতাসে ছড়ায়। ছোঁয়া লাগলে নাকি নিস্তার কেউ কথা বলে না, দুটো খেতেও দেয় না, বাড়ির পোষা কুকুর তবু যত্ন আমার বৌদি বলে তাও পায় না। ডাক্তার জবাব দিয়েছে, বাবু বলল ওকে লাঠি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কেউ সুখে চায় না, কোন ডাক্তার দেখতে চাইছে না, তাই ভাবুন আমি তো চাকর, সবাই রোগের ভয়ে পালিয়ে গেল, খাবার করতে ভয়, যাদের বোন তাদের ঘরে দিয়ে আসি, তারা নিশ্চয়ই দুটো খেতে দেবে। পল্লব আজ এক মাস বাড়িতে নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। এই এক মাস দিদিমণিকে খালের ব্যাং খালে রেখে শুধু খোঁচা দিয়েছে, দিন রাত শুধু অত্যাচার,
দিদিমণি মুখ বুঝে সহ্য করতে আমি আমি চাকর, চোখে দেখেও প্রতিবাদ করতে পারিনি। বৌদির মুখ ফাটা কান্না আমি সহ্য করতে পারিনি। দুঃখিতা, দুঃখিতা, তুমি আর আসবে না দুঃখিতা। দিদিমণি, আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আর দাদা বাবুকে আসতে বলবো। রামচন্দ্রের আদেশেই সীতা মাকে বনবাসে দিয়ে গিয়েছিল ভাই লক্ষণ। হ্যাঁ, আমিও তোমাকে বনবাসে দিয়ে যাচ্ছি। দুঃখিতা, চলে যেও না দুঃখিতা, তুমি চলে যেও না, চলে যেও না। দাদা, ও দাদা, আমার এই কাল বেঁধে রোগ নিয়ে আমি কোথায় যাব দাদা? কার কাছে যাব? আমি কিছু পথ না ভেবে আমি আমি আবার তোমার কাছে ফিরে এসেছি দাদা, আমি তোমার কাছে ফিরে এসেছি। কে বলে কোনো পথ খোলা নেই? এই দিদির কাছে বোনের থাকতে কিসের এত মানা? বৌদি, আয় বোন, এমনি করে যে তোর কপাল পড়বে তা আমি জানতাম রে হতভাগী। বৌদি, কি বলি? তোমরা বিশ্বাস করো বৌদি, আমি আমি আগের মতন সুস্থ স্বাভাবিক জীবনে আমি আছি, আমার কিছু হয়নি বৌদি। আপনি ওরা ওরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিল বৌদি, পাঠিয়ে দিল। ভেঙে গেল আমার আশা, ভেঙে গেল আমার স্বপ্ন। নিষ্ঠুর ভগবান, উত্তর দাও। কেন এমনি ভাবে মুছে যাচ্ছে আমার মনের সিঁদুর? কেন কেন আজ আমার মন সকলের ঘৃণার পাত্রে ভেঙে যাবে? ভুল তোমার শেষ হবে খেলা, ভেঙে যাবে ভুল তোমার শেষ হবে খেলা। নীরব থাকিবে বুকের জ্বালা, ভাঙবে ভাঙবে অবহেলা। যে তোমার হলো যে শেষ, সুখ যে তোমার হলো যে শেষ, রইবে রইবে না
শোনো না, এই জীবন যেমন আছি তেমনি দুঃখ আছি। সেই দুঃখ যাবি পার হয়ে ওই শয়তানের সাধন অধারীদের সভাপতিদের তুমি বুঝিয়ে দাও। নিয়ে যাবে সবে খেলা, নিয়ে যাবে ফুল তোমার সবে খেলা। দাদা দাদা আমরা গরিব দাদা, তাই ওরা মেনে নিতে পারলো না দাদা। আমরা গরিব, তাই তোমার এই বোনকে আমার শ্বশুর বাড়ি কেউ মেনে নিতে পারেনি দাদা, মেনে নিতে পারেনি। তুই ঠিকই বলেছিস বোন, এই দুঃখের সাগর আমাকে পার হতে হবে। মিথ্যাকে জয় করে চরম সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। এই উল্লাস বেঁচে থাকতে আমার মনের শীতের সিঁদুর আমি কিছুতেই মুছে যেতে দেব না, দেব না। দাদা তুমি চলে যেও না দাদা, তুমি চলে যেও না। বৌদি কাঁদিসনি বোন, কাঁদিসনি। দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করেছি, তাই তো এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা খেলার পুতুল। আয় বোন আয়, আমার সঙ্গে ঘরে আয়। একটা কথা মনে রাখিস ভাই, হিমালয় পাহাড়ের উচ্চতা অনেক উপরে, সেখানে ওঠার চিন্তা তোকে যে ভুলে যেতে হবে। আখি তোকে যে ভুলে যেতে হবে রে। আয় আমার সঙ্গে তুই ভেতরে আয়। চল। ভোলা যায় না, কিছুতেই ভোলা যায় না। ওই দীঘল হরিণ চোখ আর ওই মিষ্টি হাসির দুষ্টু ইশারা কিছুতেই ভোলা যায় না। হ্যাঁ হ্যাঁ, এ ঘাটেই 4 ফেল, মনে হয় 4 ফেললেই মাছ লাগবে। জল খুব গভীর বাবু। হাতটা বড় কর, মনে হয় মাছ ঠিক ঠোকরাবে। মৎস্য কন্যা, বাবু একেবারে এসো পেতনি। চুপ। দেখ দেখ ওটা, ওই দিঘির জলে কেমন সাঁতার কাটছে, ডুবছে আবার উঠছে। ওই মাছ ছিপে যেতে তুলতেই হবে বোচা। তবে খরচা আছে বাবু। বাবু মনে হচ্ছে টপ কিনেছে। এই বিদেশ ফাঁড়িতে জলের কলসি নিয়ে এদিকে আসছে। ওই জলে ভেজা ওই দেবকান্তি যৌবন আমাকে পাগল করেছে রে বোচা। যেমন করে হোক ওই মৎস্য কন্যাকে আমার চাই। এই গুছা ঘটক সব ব্যবস্থা করে দেবে বাবু, তবে কিনা সেকেন্ড হ্যান্ড মনে হচ্ছে
রেগে রেগে চলে আসছে বাবু। লাগে ভারী ভালো লাগে রে ওটা, ভারী ভালো লাগে। আমার কিন্তু মোটেই ভালো লাগেনি। হ্যাঁ, আমাকে কিছু বলছেন? নেকা, মেয়েরা পুকুর ঘাটে স্নান করছে আর আপনি কিনা ছিপ ফেলার অজুহাতে মেয়েদের শরীরটা গিলে খাচ্ছেন। রাজা বলেছেন মাইরে। কি আজে বাজে কথা বলছেন? মোটে মাঝে মাঝে কথা বলছি না, শুনুন যা বলছি সবটাই সত্যি বলছি। যদি প্রাণে বাঁচতে চান তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ করুন, নইলে আমার ভাস্কর ঠাকুরের কানে এই কথা উঠলে না আপনাদের দুজনকে ওই পুকুরের জলে 101টা ডুব দিয়ে তবে ছাড়বে। ওরে বাবা, ওরে ধার কেন বাসে? ওটা হ্যাঁ বাবু, ওই বাস কেন ধারে? আপনার নামটা জানতে পারি? না, না মানে আপনার স্বামীর নাম কি? বিলাস মন্ডল। তুই চিনতে পারছিস? এ কথা বলে আমাকে লজ্জা দিস নে ভাই। ছোটবেলার সে বন্ধুত্ব কি ভোলা যায়? বল বল, কেমন আছিস? ভালো নয়। এই বাস পাড়াগায় পড়ে থেকে জীবনটা নষ্ট হয়ে গেল। ডোন্ট ওয়ারি, এই রজতের সঙ্গে যখন তোর নতুন করে পরিচয় হয়েছে তবে আর কোনো চিন্তা নেই। এই রোজ পর্যায়ে পড়ে থেকে তোর লাইফ থেকে নষ্ট হতে দেবো না। কিন্তু এই মেয়েটি আমার স্ত্রী বলবি তিনি আমার বন্ধু রজত রায়। সেটা আমি আগেই জেনেছি। তার মানে যেহেতু তোমার বন্ধু, নিশ্চয়ই তোমার মতোই চরিত্রবান। কলকাতায় বিরাট কারবার, গাড়ি বাড়ি অভাব নেই। আমার সঞ্চয়নী সেভিংস অ্যান্ড ইনভেস্টিগেশন কোম্পানির জন্য একজন যোগ্য ম্যানেজার নিয়োগ করবো ভাবছি। তুই যদি রাজি থাকিস। আমি রাজি আছি রজত, চাকরি আমার প্রয়োজন। আমি চাই জীবনটা উপভোগ করতে। আমি চাই বাবা প্রতিপত্তি আর 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 অনেক 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 টাকা। ওয়েল, তাহলে তুই কলকাতায় যাওয়ার জন্য তৈরি হয়ে নে। ম্যানেজারের চেয়ারটা কিন্তু তোর জন্যই ফাঁকা থাকবে, কেমন? করবি বলো, শুনলে তো রজতের কথা, আমাদের ভাগ্য ফিরে যাচ্ছে। তুমি যাও, রজতের জন্য জল খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি গো যাচ্ছি। তবে সজ্জন উপকারী বন্ধু মনে করে আজ তাকে তুমি ঘরে ঢোকালে সে যে কতটা শত্রু আর কতটা বন্ধু সেটা বোঝার বুদ্ধি বোধহয় তোমার নেই। একদিন একদিন তার জন্য তোমাকে অনুতাপের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে, জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে। তোর ওই পেলে কথাগুলো ওর কথা কিছু মনে করিস না রজত। গ্রামের অল্প শিক্ষিত মেয়ে শহরের আদব কায়দা কিছুই জানে না। জানতে হবে বিলাস। ম্যানেজার হলে হাই সোসাইটির আদব কায়দা সব জানতে হবে। হ্যাঁ, এই অসপরাগায় পড়ে থেকে নিজের জীবনটা নষ্ট করতে পারবো না। পারবিকে নিয়ে আমি কলকাতায় চলে যাব। আমার দুঃখের কাল রাত্রে অন্ধকার ঘুচে গিয়ে আবার আমার সুখের সূর্য উঠবে। সূর্য উঠবে, দুঃখের অমানিসা ভেদ করে আবার আমাদের বোনাকির জীবনে উঠবে। আবার সে হাসবে, আবার সোনালি সকালে আকুলি কুজনে মধুর হয়ে আসবে তার
মোহন বিহঙ্গিনী মোহন, কিন্তু কিন্তু তার জন্য চাই অনেক টাকা। বিলাস, এমন সময় তুই কি কিছু সাহায্য করতে পারিস? তাহলে খুব ভালো হয়। অসম্ভব, ওই নষ্ট মেয়েটার জন্য আমি এক পয়সা দিতে পারবো না। বিলাস, আর দিয়েও কোনো লাভ নেই, কারণ এই শ্লোক কোনোদিন ভালো হয় না। মারাত্মক কাল বেঁধে এই ভেবে নিজেদের শেষ হবেই, অপরের জীবনে বিপন্ন হয়। তাই তো চুপ করে বসে থাকলে হবে না ভাই। ঘরে ফেলে রেখে আমি আমার নিজের বোনকে তো আর মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। ওই নষ্ট মেয়ের প্রতি আমার কোনো দরদ নেই, কোনো কর্তব্য নেই। বিলাস, এই জন্তুটা তোর কি হয় রে বিলাস? কোন সার্ভেন্ট? একটা সার্ভেন্ট তোকে জ্ঞান দিচ্ছে, আর তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তা হজম করছিস। আমি হলে কি করতেন বাবু, যদি মুখ ছেড়ে দিতাম হারামজাদা। ছিঁড়ে যেতে পারে বাবু। আপনি দেখতে এলাম, আখিমাকে একবার দেখতে এলাম। আমি আপনার ভালো করে দেখতে চাই আসলে রোগটা কি। রোগ আপনার মতো গোবর্তীর দ্বারাই সম্ভব নয়। কলকাতার নামকরা ডাক্তারের রিপোর্ট, মেয়েটার HIV হয়েছে। এ রোগ কিন্তু বাবা আগেও ছিল, আগেও ছিল অন্য নামে। তখন কিন্তু বহু নামি দামি লোককে এই গোবর্ধীরাই ভালো করেছে। যদি প্রাণে বাঁচতে চাই বিলাস, ইমিডিয়েট তোর রাইটকে নিয়ে কলকাতায় আমার ফ্ল্যাট চল। শহরে সুখ পাবি, ঐশ্বর্য পাবি, প্রভাব প্রতিপত্তি সব পাবি, সব। আশা করি আমার কথাগুলো তোর মনে থাকবে। অ্যাকচুয়ালি বিলাস, আমি কাল কলকাতা চলে যাচ্ছি, মোটা টাকার চাকরি পেয়েছি। আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। তাহলে আমার করবি। বিলাস মন্ডল এতখানি নির্বাক হয়েছে, বউকে গ্রামে রেখে শহরে একা গিয়ে পড়ে থাকবে। এই কি তোর শেষ কথা ভাই? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। আশা করি এরপর তুমি আমাকে আর বিরক্ত করবে না। বারে পৃথিবী মা, আমি যাদের জন্য নিজের জীবনটাই শেষ করে দিলাম, তাদের কথা শুনে মনে হচ্ছে আমি আমার জীবনে বড় ভুল, আমি বড় ভুল করেছি। আচ্ছা ডাক্তার কাকা, ওর সার্ভের মানে কি? পুরোনো চাকর। চাকর? বিয়ে পান ভাই আমার ঠিক পরিচয় দিয়েছে। চাকর নামে, চাকর নামে। ভাই বোনকে মারলা। ওরে যা, তোরা সবাই চলে যা, সব হারিয়ে যায়। তবু আমি আমার কর্তব্য থেকে সরে যাব না।
আমি আমার বোনকে ত্যাগ করতে পারবো যেমন করেই হোক টাকা জোগাড় করে আমি আগের চিকিৎসা করাবো। আকিমায় রোগ ধরবার ক্ষমতার কারণে তোমরা তোমরা শুধু দেহের কথাই ভেবে মরেছ, মনের কথা কি কোনোদিন ভেবেছ উল্লাস? ডাক্তার কাকা, তুমি তো অনেক রোগে ধরেছ, কিন্তু আমার ভাই বিলাসের রোগটা অনেক আগেই ধরেছি। তবে আজ দেখলাম নূতন উপসর্গ দেখা দিয়েছে। ভালো হবে মনে করে ওষুধ দিলাম, এখন দেখি বিপরীত হয়ে বসে আছে। অশান্তির সিমটম দেখে একপুরে শান্তি দিয়েছিলাম, এখন দেখি সেই শান্তি পুড়ে ছাই হয়ে গেছে অশান্তির আগুনে। তুমি ঠিকই বলেছ ডাক্তার কাকা, তুমি ঠিকই বলেছ। শান্তি পড়ে ছাই হয়ে গেছে, শান্তি পড়ে ছাই হয়ে অসহ্য 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 অকাল উল্লাসের মধ্যে পুত্রবধূ হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব, অসহ্য। একটা ছোট জাত সিঁদুর কাস্তের মেয়ে মার মান সম্মান তাদের পক্ষে এসব জমছে। ভাই ভাই, ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, আর এমন ভাবে দিয়েছি আমার সংসার নয়, ওর বাবার সংসার নয়, এমনকি ওই জগৎ সংসার আশ্রয় পাবে না। জগৎ সংসারের জায়গা না হলেও আমার হৃদয় সংসার থেকে আজকে ফিরে যেতে পারবে না বাবা। কে বললো তুমি ফিরে গেছ? ফিরে না এলে এত বড় জঘন্য চক্রান্ত আমার কাছে চিরদিন অজানা থেকে যেত বাবা। চক্রান্ত? কিসের চক্রান্ত? বধূ নির্যাতনে আল্লাহ! শহর থেকে ফিরে জানতে পারলাম আখিকে বাড়ি থেকে দূর করে দেওয়া হয়েছে। আল্লাহ! তুমি ঠিকই শুনেছ। কিন্তু কেন কেন কোন অপরাধে? তার মানে তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছ? কৈফিয়ত দিয়েছি। কিসের কৈফিয়ত? আমি জানি তুমি আমার এই কৈফিয়তের কোনো জবাব দিতে পারবে না। অপমান আর অত্যাচারে জর্জরিত করে তোমরা আমার আখিকে বাড়ি থেকে দূর করে দিয়েছো। তুমি দাও মিথ্যা বললো। তুমি কি জানো ওই অসভ্য মেয়েটা আমার মান সম্মান প্রতিপক্ষে সব তোলার সঙ্গে মিশে গেছে। আমার বংশের মুখে সে চোর কালে বাঁচিয়েছে। তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। আল্লাহ! জন্মের পর থেকে তোমাকে ভালো করে চিনি বাবা, আর আমার হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়ে আমি আখিওকে যে ভালো করে চিনেছি বাবা। বদনাম চুনকালি দেওয়ার মিশে নয়, যে আখি বাতাসের দোলায় ভাসে, বুকের পদর বুকে সে হাসে, সূর্যের প্রখর তাপের মতো অত্যাচার অপমানের চাবুক যে পিঠ পেতে সহ্য করে, সে নিজেকে ছোট করে পিতৃতুল্য পিতৃতুল্য শ্বশুরকে সে অপমান করতে পারে না বাবা। না, মা,
জাতির মেয়েটা তো দেখছি তোমার মাথা তো বেশ চিবিয়ে খেয়েছে। না না বাবা না, চিবিয়ে চিবিয়ে করে দাও মাথা, অন্য কেউ চিবিয়ে খায় না। আল্লাহ, তুমি কি জানো ওই মেয়েটা দুরারোগ্য এই যে রোগের জীবাণু বহন করছে? এই আমি বিশ্বাস করি না। এটা আমার কথা নয় বললাম, এটা আমার কথা নয়, কলকাতার নামি দামি ডাক্তারের রিপোর্ট। এই সেই পজিটিভ। তবে হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, তার কারণ আমি আবার তোমার দিয়ে দেবো আমার বন্ধু রাজেশের একমাত্র মেয়ের সঙ্গে। একটা ছাগল কতবার কাটবে বাবা? লাট, থামো। মনে রেখো, এই অঞ্চল প্রধান সাধু সন্ত আর অবত্য সন্তানকে কিভাবে শাসন করতে হয় সে ভালোভাবে জানে। সন্তান শাস্ত্র করার আগে নিজের বিবেকটাকে একবার সাধন করে গৃহলক্ষ্মীর বোধন করো বাবা, গৃহলক্ষ্মীর বোধন করো। আল্লাহ, কোথায় যাচ্ছ? আখির কাছে। না, ওই এই যে রোগের আক্রান্ত মেয়েটাকে আমার ওই বাড়ির সংগ্রাম থেকে আমি ওকে ত্যাগ করেছি। শুধু আখিকে নয়, তুমি আমাকেও ত্যাগ করো বাবা, তুমি আমাকেও ত্যাগ করো। যে কোনো মুহূর্তে আমি তোমার ওই সঙ্গে প্রসাদ ছেড়ে চলে যাচ্ছি। কি জানিস এই যে কত ভীষণ সংঘাত তোমার? বাবা, আখিকে আমি ভালোবাসি, আর সেই ভালোবাসাকে সার্থক করতে আখির স্মৃতিতে পড়িয়েছি ভালোবাসার সিঁদুর। তাই স্বামীর কর্তব্য করতে আখি আখি হাত ধরে বেরিয়ে পড়বো রাস্তায়। তবু তবু মৃত্যুর ভয় আমার প্রাণের প্রিয়সীকে ত্যাগ করে অর্থের অমিকায় দুর্গম অভিযত্নের পরিচয় দিতে আমি পারবো না বাবা। আল্লাহ, আমার কথা আবার তো হবে না, তাহলে তাহলে কিন্তু ভালো হবে না। বাবা যদি বাধ্য হয়, সন্তান এই সন্তান কখনো বাধ্য হয় না বাবা। আপনার জঘন্য চক্রান্তের যুবকাষ্টে আমার প্রেমের কুসুম আখিকে বলিতে পারবো না বাবা। তাই তাই এই অবর্জনা অপরাধের জন্য তুমি বাবা হয়ে নয়, মানুষ হয়ে আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ, আল্লাহ, একটা সম্মানের জন্য চোখের জল ফেলতে ফেলতেই বাড়ি থেকে চলে গেল। পদার্থ কাপুরুষ, আজকের যুগে যে একটা সামান্য মেয়ের জন্য চোখের জল ফেলে সে একটা পদার্থ, সে একটা কাপুরুষ। বাবু, দাদা বাবু আমাদের সেরকম নয় গো বাবু। তাকে ভালোবাসে, মন প্রাণ দিয়েই ভালোবাসে। হ্যাঁ, ওকালতি করতে হবে না। হ্যাঁ, আল্লাহ কোথায় গেল? খোঁজ কর, সমান করে পারিস, আল্লাহকে ফিরিয়ে নিয়ে আয়। আর যদি না আসতে চায় তাহলে চামড়া তুলে নিবি, পায়ের জুতো সবসময় পায়ে থাকবে, Yes. জুতো কখনো মাথায় উঠবে না। দিদিমণি, Shut up! খবরদার দিদিমণি বলে ডাকলে চাপকে পিঠে চামড়া তুলে নেবো। তাহলে কি বলে ডাকবো? ম্যাম সাহেব বলবি, ম্যাম সাহেব। তাই বলবো বাবু। আল্লাহ কোথায় গেল? খোঁজ কর। যাত্রী সাহেব, সাহেব, মেয়ে যদি
মেম সাহেব হয়। তো বাবু সাহেব না হলে কি মানায়? মানায় না। হ্যাঁ, আর শোনো বাবি, আমার দাদা কলকাতা থেকে ফিরে এসেছে। আর সেই ছোট লোক এই যে রোগে আক্রান্ত মেয়েটার জন্য কেঁদে কেঁদে সারাকু। চাপকে পিঠের চামড়া তুলে নেব। Yes! বর্তমান যুগে যে পুরুষ বউয়ের জন্য কাঁদে সে পুরুষ একটা ভেড়া। ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। আমার কথার অর্থ হলে আমার এই বিশাল সম্পত্তি কানা করু আমি তাকে দেবো না। আমি সব তোমার নামে লিখে দিয়ে আমি দীক্ষায় চলে যাবো। আর শোনো, আজ থেকে তোমার কাজ শুধু এই সংসার বাগানটাকে ছোট ছোট করে সাজিয়ে রাখা। সাজিয়ে রাখলেই চলবে না, ফুল যাতে দেবতার পূজা লাগে সেই ব্যবস্থাও করতে হবে, নইলে ফুল ফোটাই বৃথা। এসো এসো সেবা থাকো এই গরিব জননীতার বাড়িতে। না সাধু বাবু, আপনি মোটেই গরিব নন, আর নেতা অবশ্যই, তবে জনগণের নন। হ্যাঁ, তবে তার মানে সত্যি করে বলুন তো সাধু বাবু, আমার কথার অর্থ সত্যি কি আপনি বুঝতে পারেননি? তুমি দেখছি খুব রসিক আছো। বসিয়ে না বলে যে বসিয়ে দেবেন সাধু বাবু। হ্যালো মাই ডিয়ার, তোমার জন্য অপেক্ষা করে করে আমার যৌবনের ফুলগুলো যে পুরো শুকিয়ে গেল। বলি নিশ্চয়ই যায়নি, তো এতক্ষণে বুঝি এই ববিকে তোমার মনে পড়লো? বলি আসতে একটু দেরি হয়ে গেল। জেলে পাড়ার পাশের মুসলিম পাড়ায় মেয়েদের শিক্ষা আর গরিব লোকেদের কিছু বস্ত্রদান করা হলো, তাই জেলা পাড়ায় আর মুসলমান পাড়ায় কোন মেয়ের লেখাপড়া হলো কি হলো না সেসব আমি শুনতে চাই না। ওইসব ছোট লোক জেলে বাগদিগুলোর কথা শুনলে আমার গা বমি করে। ছোট লোক হ্যাংলা মানুষের পিছনে তুমি এত সময় নষ্ট করবে এটা আমি ভাবতে পারি না সেবাব্রত। ববি, সেবাব্রত বাবুকে না বকাবকি করে নিজেই তোমাকে গাইড করো, কারণ আর দুদিন পরে আমি তোমাদের বিয়েটা দিয়ে দেবো। বাপি, ও বাপি, না না, লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, ভালো সেবাব্রত, আমাদের এই সোনামুখী গ্রামটা তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। সোনামুখীর আবিরানা সকাল, দুলারে সবুজ ধানকে বাতাসে নবীন ধানের প্রবীণ গন্ধ, আর ওই দিগন্ত বিস্তৃত নীল সুনীল আকাশ। হ্যাঁ, তোমার দেখছি রসবোধ আছে। কিন্তু বাপি তোমার সেবাব্রতের কিন্তু দেখার চোখ নেই। কেন? তাহলে আজকে এই সোনামুখীর অজান্তা ববিকে কি তার চোখে পড়ে না? ববি, সত্যি গ্রাম বাংলায় তোমার অনুগম এই অত্যন্ত দুর্লভ। তবে লক্ষ্য রেখো, উগ্র আধুনিকতার নেশায় মত্ত হয়ে গ্রামে ধ্বংসের বীজ রোপণ করো না। মাই নেম ইজ ববি। ওইসব ছোট লোক বাগদিগুলোর পিঠে চাবুক মারাটাই না বলবো না, তোমার ওই অমিকা চাপকে খা তাদের পিঠে বসিও না, কারণ ছোট হলে ওরা যে মানুষ, দরিদ্র নারায়ণ। তোমার ওই অমিকা চাপকের গায়ে একটা ওদের পিঠে পড়লে দ্বিগুণ পড়বে তোমার পিঠে। আচ্ছা, আর চলি। সে কি কিছু মুখে না দিয়ে চলে যেতে হচ্ছে। জেলা পাড়ায় কোন মেয়ের বাচ্চা হলো আর কোন মেয়ের বাচ্চা হলো না সে খবর নিতে, আর এই ছোট লোক মুসলমানগুলোর বস্ত্র বিতরণ। নরনারায়ণ সেবা। নরনারায়ণ সেবা, বাহ, হ্যাঁ, নরনারায়ণ সেবা। খুব ভালো বলেছেন। নরনারায়ণ তাদের সেবা, সে তো মুখের কথা নয় ববি দেবী। আজকের এই স্বার্থপর পৃথিবীতে আমরা নিজের ছাড়া অন্যের কথা ভাবি না, খোঁজ রাখি না। তাই আজ সমস্ত ভিড়াকে ভুলে গিয়ে আমরা যদি একটু সময় দিই, একটু অপরের জন্য ভাবি, আর উচ্চ কণ্ঠে বলি মন্দির মসজিদ গির্জায় বসি তরুণে খুশি আমি প্রকৃত মানুষেই নাই ধ্যান নাই ধারণা, ধ্যান জ্ঞান আবহাওয়ার মূল মন্ত্র মোর মানবের সেবা। তাই উচ্চ কণ্ঠে প্রচারী জগতে সমরে মানুষ ভাই সবার উপরে সেই
এই যে মানুষ ভেদাভেদ যার নাই, শোনো রে সবাই, সকলের করে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে করি, কবি আসিবে শান্তি প্রিয়া, মরুমরে শান্তি থাকে, মরুমরে শান্তি থাকে। বোকা কোথাকার! আচ্ছা মশাই, তাই হবে তাই হবে। আগে আমি তোমার জীবন সঙ্গিনী হই, তারপর তারপর তোমাকে বিয়েটা করি, তারপর তারপর তোমাকে বুঝিয়ে দেব কি স্বপ্ন লুকিয়ে আছে এই সুন্দরী তুমি ববির বোনের মন্দিরে। ইয়েস, মাই নেম ইজ ববি। এসব ছোট লোক বাদ্যগুলোর পিঠে চাবুক মারাটাই যেমন আমার হবি, ঠিক তেমনই বারে বারে পুরুষ পাল্টানোটাও আমার একমাত্র হবি।